আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়েব প্রসেসিং এর অফিসিয়াল দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আপনারা জানেন আগামী সপ্তাহে আপনাদের ক্লাস টেস্ট, তো আজকে আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার মানে এই শীট শেষ করে দেওয়ার চেষ্টা করবো এই লেকচার। তারপরে আমার প্রিন্টিং এর আরেকটা লেকচার আছে। মিডের জন্য প্রিন্টিং অনেক গুরুত্বপূর্ণ। চালু আছে না? আর এরপরে হচ্ছে প্রিন্টিং এর পর আমরা সরাসরি এতে চলে যাব, লাইট অ্যান্ড ওয়েভলেন্থ, ওই চ্যাপ্টারটাতে চলে যাব। তাহলে ব্লক প্রিন্টিংটা কি ব্লক প্রিন্টিংটা নিয়ে আইডিয়া আছে তো সবার, নাকি আইডিয়া নাই? আইডিয়া আছে, ছোটবেলায় হাতের উপরে করতাম মেলার মধ্যে। আইডিয়া নাই কার ব্লক প্রিন্টিং নিয়ে? বলে নিজের মাথায় ঘুরছে। তাহলে দুইটা চালু করে গেছে না? রিমোটটা রেখে দেন সম্ভব হলে। আচ্ছা, তাহলে ব্লক প্রিন্টিং এর সংখ্যা আমরা সামনে পড়বো, এখানে জাস্ট দেখে যান। রোলার প্রিন্টিং নিয়ে মনে হয় অনেক কথা বললাম আগের দিন, মনে আছে? রোলার প্রিন্টিং এর ব্যাপারে, রোলার প্রিন্টিং এর ছবি চিত্র তো সবার মনে আছে। রোলার প্রিন্টিং এর আচ্ছা, এখানে একটা বড় ব্যাপার আছে, একটু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু রোলার প্রিন্টিং, সবার মনোযোগ আকর্ষণ করতেছি। এই ছবিতে সবাই একটু মনোযোগ দেন। রোলার প্রিন্টিং আর রোলার স্ক্রিন প্রিন্টিং এই দুইটা কিন্তু রাত দিনের মতো আলাদা জিনিস। ঠিক আছে, ক্যামেরা দেখা যাচ্ছে না? জি, পুরোটা দেখেন। আমি মোটামুটি একটা কিওয়ার্ড দিয়েই দিছি, রোলার প্রিন্টিং আর রোলার স্ক্রিন প্রিন্টিং। কি মনে হয় রোলার প্রিন্ট আর রোলার স্ক্রিন প্রিন্টিং এর ভিতর কি পার্থক্য থাকতে পারে? কারো কোনো আইডিয়া আছে? ছবিটা দেখেন, ছবি দেখে আইডিয়া পান কিনা? স্ক্রিন প্রিন্টিং নিয়ে কি কারো কোনো নলেজ গ্যাপ আছে? স্ক্রিন প্রিন্টিং চিনি না, স্ক্রিন প্রিন্টিং কি এই ব্যাপারে জানি না, এরকম কেউ আছেন? স্ক্রিন তো সবাই বুঝেন তাই না, যে আমরা ছাঁচ বানাই, সেই ছাঁচের ভেতর দিয়ে আমরা হচ্ছে রং পাস করে ডিজাইন প্রিন্ট করি, এবং এটা যথেষ্ট সাশ্রয়ী একটা প্রিন্টিং মেথড, যেটা আমরা অনেক সস্তায় করতে পারি। আর যেটা হচ্ছে রোলার প্রিন্টিংটা কি? হ্যাঁ, ঘুরে ঘুরে প্রিন্ট করে, কিন্তু ডিজাইন কি করা থাকে? হ্যাঁ, স্ট্রাকচারটা থাকে। এই রোলার যেটা, রোলারের ভেতর আমরা কার্ভ করি, খোদাই করি, এনগ্রেভ করে আমরা ডিজাইনটা বসাই। এই যে দেখছেন, এইখানে এনগ্রেভ করতেছি, এনগ্রেভ করে এই রোলারের উপর আমরা এই ডিজাইনটা মানে তৈরি করতেছি। তাহলে এবার বলেন, এই রোলারটা দিয়ে কি এই ডিজাইন ছাড়া অন্য কোনো ডিজাইন করা সম্ভব হবে? এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তাহলে রোলার প্রিন্টিং আর রোলার স্ক্রিন প্রিন্টিং এর মেইন পার্থক্য কি? হ্যাঁ বলেন। Only one design can be printed. কনভেনশনাল ডিজাইন প্রিন্টিং গুলো তো এরকমই না স্যার? হ্যাঁ, কনভেনশনাল প্রিন্টিং স্টাইল গুলো তো সবগুলো এরকম। হ্যাঁ, যেটা আগে চলতো। আচ্ছা, আর কি কি রোলার প্রিন্টিং সম্পর্কে আরো বলেন, যে তাহলে শুধু একরকম প্রিন্ট করা যাচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে রোলারটা এনগ্রেভ করা থাকে, তাহলে রোলার স্ক্রিনে রোলারে এনগ্রেভ করা থাকে না। মানে আপনাদেরকে আমি কোন জিনিসটা শেখানোর চেষ্টা করতেছি, সাবজেক্টিভ মানে অবজেক্টিভ ভাবে চিন্তা করার, মানে বস্তুতান্ত্রিক ভাবে চিন্তা করার। একটা জিনিস আমি দেখতেছি, দেখে আমার মাথায় কি কি আসতেছে, কারণ সবকিছু মুখস্থ করে খোদাই করা থাকে না উঁচা করা থাকে রোলারের সাথে? এটা কি মনে হচ্ছে? খোদাই করলে তাহলে রংটা পরে কি হবে? তাহলে কাপড় তো যাচ্ছে উপরে সারফেস দিয়ে, তাহলে খোদাই করা থাকে রংটা কিভাবে করতেছে? এখানে তাহলে রং কিভাবে পড়তেছে? যেখানে রং পড়বে না সেখানে খোদাই করে দাঁড়িয়ে রং, এটা তো ব্লক প্রিন্টিং। হ্যাঁ, এটা ব্লক প্রিন্টিং এর রং কিভাবে দেওয়া হয় কাপড়ে, বা আপনারা ছোটবেলায় কিভাবে করছেন? এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ স্পেসের ব্যাপার। যেটা পজিটিভ স্পেস সেটা উঁচা হয়ে থাকে, সেটা আর নেগেটিভ স্পেসটা খোদাই করে দাবায় দেওয়া হয়। নেগেটিভ স্পেস সেখানে রং লাগবে না এবং কাপড়ের সাথে কন্ট্যাক্ট আসবে না, সুতরাং ওটা কামড়া লাগবে না। যখন একটা রোলার থাকে
এই যে গ্যাপটা আপনি তো ইয়ে করতেছেন, আখ যেভাবে আখের রস যেভাবে মেশিন থেকে স্কুইজ করে বের করে, মানে যেভাবে প্রেসিং করে, এখানে রোলারের ভিতর দিয়ে যখন ফ্যাব্রিকটা যাচ্ছে ওটা প্রেস হয়ে আসতেছে, ওই খোদাইয়ের উপর দিয়ে প্রেস হয়ে আসতেছে, ছাঁচ থেকে রংটা রোলারের থেকে উঁচা থাকে, এখানে তো এনগ্রেভ করা থাকে, এনগ্রেভ মানে তো খোদাই, খোদাই করলে স্যার কিভাবে ওইটা আলাদা হয়? আলাদা হয় বলতে মানে খোদাই করলে বাকি জায়গায় রং লাগে না, শুধুমাত্র খোদাইয়ের উপর রং লাগবে, এটার গ্যারান্টি স্যার। রোলার তো বিশাল একটা সিলিন্ডার না। এটা ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল রাখবেন প্রত্যেকটা রোলারের জন্য কিন্তু মানে ডিফারেন্ট কালারের জন্য একটা ডিফারেন্ট রোলার, বুঝছেন? এই রোলারে শুধু হোয়াইট হবে, এই রোলারে শুধু ব্ল্যাক হবে, ওইরকম সেপারেট কালার, স্ক্রিন প্রিন্টিং এর মতো। মেশিনের উপরে দাঁড়ায় আছে That is exactly the same. Zambia painted this in our coloring pendulum segment. রোলার প্রিন্টার নিয়ে আমি হচ্ছে কাজ করছি প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে। কিছু প্যাকেজে পলি আছে না, এফবিবি পলিগুলা, ওগুলো প্যাকেজিং আমি দায়া থেকে করাইছি। তো ওইগুলো তো হচ্ছে সিলিন্ডারের সাথে উঁচা করে দেওয়া থাকে ডাইসটা। তো এখানে যেরকম আপনারা চলে যাবেন ওটা হচ্ছে এনক্রিপ্ট করে সিলিন্ডারের ভিতরে ডিবোজ করে বসানো। ওই জন্য সরাসরি ভিডিও বোঝার চেষ্টা করতেছি আমি। এত পাতলা কেন? এটাও তো সেই রোটারি স্ক্রিনই মনে হচ্ছে। এই ইঙ্ক ভিতরে থেকে বাইরে থেকে শুধু হচ্ছে ওইটাও রোটারি স্ক্রিন। ইঙ্ক কিসের ভিতরে থাকে? এই যে ইঙ্ক প্রিপেয়ার করতেছে ভিতরে ওই ইয়ে দিয়ে দিবে। থেকে সাইড দিয়ে ইনপুট দেওয়া হচ্ছে, সেই রংটা এখানে পেস্ট হয়ে আসতেছে। ইঙ্কটা থাকে ভেতর থেকে পাস হয়ে কাপড়ের উপর পড়ে। আমাদের যে স্ক্রিন প্রিন্টিং আছে ওই রকমই কারণ। রোটারির কোনো ভিডিও নাই। আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু আমি জাস্ট বইয়ের সংজ্ঞার সাথে জিনিসটা ম্যাচ করে আপনাদেরকে, কারণ আপনাদের তো এনগ্রেভই পড়াবো, খোদাই, আর এনগ্রেভের অর্থ হচ্ছে খোদাই করা। যারা ইউটিউবে ভিডিও আপলোড করে এরা নিজেরাও জানে না রোলার কি আর রোটারি কি, সব রোলার নাম দিয়ে রোটারি স্ক্রিন প্রিন্টিং এর ভিডিও দিয়ে দিচ্ছে। এই যে রোটারি স্ক্রিন প্রিন্ট নাম দিচ্ছে রোলার প্রিন্টিং।
প্রিন্টিং এ মূলত এই যে এনগ্রেভড কপার সিলিন্ডার দেখছেন, এনগ্রেভড কপার সিলিন্ডার অথবা রোলার টেক প্লেস অন দ্য হ্যান্ড কার্ভড ব্লক। হ্যান্ড কার্ভড ব্লক মানে কি, হাতে খোদাই করা সেই ব্লকের ভেতরে আমি ওই রোলারগুলোকে সেট করতেছি। When the rollers move, a repeat design is printed on the fabric. The printed cloth is passed into a drying chamber and then into steam chamber. আর এটার মেকানিজম আছে যে ইঙ্ক ট্রে থেকে ফাউন্টেন রোলার দিয়ে একটা নির্দিষ্ট সার্কামফারেন্সে আমার হচ্ছে রংটা লাগাচ্ছি। এর যে অতিরিক্ত রংটা ডক্টর প্লেট দিয়ে ছাড়াই করে ফেলতেছি। ছাড়াই করে এই যে অ্যানিলক্স রোলার দিয়ে প্লেট সিলিন্ডারে নিয়ে যাচ্ছে। আর এই ফ্লেক্সো প্লেট আর এখানে ইমপ্রেশন সিলিন্ডার মানে যেখানে প্রেসিং চলতেছে কাপড়টাকে সাবস্ট্রেট, এই সাবস্ট্রেট হচ্ছে কাপড় বা ওয়েব। আচ্ছা এখন দেখা যায়। আচ্ছা তো এই যে ফ্লেক্সো প্লেট আর ইমপ্রেশন সিলিন্ডার এই দুটার ভিতর দিয়ে কাপড়টা যাচ্ছে, এইভাবে জিনিসটা প্রেস হয়। এই যে দেখছেন এই জায়গায় উপরে যে অংশটা, আচ্ছা আশা করি এবার ক্লিয়ার হয়ে যাবে, এবার আর কোনো কনফিউশন থাকবে না। প্রথমে সংখ্যাটা পড়েন। রোলার প্রিন্টিং অলসো কল্ড সিলিন্ডার প্রিন্টিং অর মেশিন প্রিন্টিং। ইট ইজ দ্য মেশিন কাউন্টারপার্ট অফ ব্লক প্রিন্টিং। ব্লক প্রিন্টিং এরই মেশিন মানে মেশিনাইজড ফর্ম, মেশিনাইজড ভার্সন। ব্লক প্রিন্টিং কি আমরা হাতে করি না, ব্লক হাতে বানাই, হাত দিয়ে ছাঁচ মানে হাত দিয়ে আমি হচ্ছে এটা ডিজাইনটা বসাই। এটা আমার চোখের আন্দাজে, এবং আমি যদি স্কিলড না হই তাহলে আমি হয়তো একটা রিপিট সাইজ মেনটেন করতে পারবো না, ওলট পালট হবে। আচ্ছা, ইন দিস প্রিন্টিং engraved copper cylinder or roller take the place of hand carved roller, যেটা হ্যান্ড কার্ভড ব্লক, যে আমরা ব্লক প্রিন্টিং এ হাতের যে ছাঁচগুলো বানাই, যেটা দিয়ে আপনারা হচ্ছে নিজেদের হাতে ডিজাইন নকশা করছেন, সেটার বদলে আমরা কপার সিলিন্ডার, engraved copper cylinder ব্যবহার করতেছি। When the rollers move, a repeat design is printed on the fabric. যখন রোলারটা ঘুরতেছে তখন কাপড়ে প্রিন্টটা হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে ওটা আমরা এখন মেকানিজম দেখব। The printed cloth is passed into a drying chamber. শুকানো হচ্ছে, তারপরে স্টিম করা হচ্ছে। এবার এখানে দেখেন তিনটা ডিফারেন্ট রোলার আছে, ডিফারেন্ট কালার দিয়ে আমরা হচ্ছে এবং ডিফারেন্ট ডিজাইন দিয়ে আমরা আইডেন্টিফাই করছি। যে একটাতে ছোট ছোট স্কয়ার আঁকা আছে, একটাতে কমলা রঙের স্ট্রাইপ ডিজাইন দেওয়া আছে, আর একটাতে হচ্ছে অ্যাশ কালার, ডার্ক অ্যাশ কালারের স্ট্রাইপ দেওয়া আছে। এবং এটা হচ্ছে ফাঁকা জায়গা। দেখেন প্রথমটায় রেড ইঙ্ক ইউজ হয়েছে, দ্বিতীয়টায় অরেঞ্জ ইঙ্ক, তিন নম্বরটাতে ইয়েলো ইঙ্ক। আচ্ছা, এই চিত্রটা দেখে আশা করি পুরো এটা তখন যে কনসার্নটা রেজ করছিলেন এবার হয়তো রিলেট করতে পারবেন। এখানে কিন্তু এই যে ফ্লেক্সো প্লেট, যেটা ফ্লেক্সো প্লেটের উপরে যে ডিজাইনটা, সেই ডিজাইন মানে উপরে আমরা হচ্ছে ডিজাইনটাকে ফুটাই তুলতেছি আর কি, এবং রংটা ক্যাচ করতেছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে অ্যানিলক্স সেলস কন্টেইনিং কন্ট্রোলড ইঙ্ক অ্যামাউন্ট। এই যে অ্যানিলক্স যে রোলারটা, অ্যানিলক্স রোলারে রংটা লাগতেছে, আর সেই রংটা এই যে প্লেট যেটা হচ্ছে ফ্লেক্সো প্লেট, সেই ফ্লেক্সো প্লেটে ইঙ্ক ইজ ট্রান্সফার্ড ফ্রম অ্যানিলক্স সেলস টু প্লেট, মানে ফ্লেক্সো প্লেট। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এক্সামে যদি এটা দিই তাহলে পারা যাবে? তাহলে এটা হচ্ছে আপনি নিজে এটা একটু ব্যাখ্যা করেন বাংলায়। বসে বসে ব্যাখ্যা করেন, কি বুঝতেছেন? স্যার এখানে একটা পাত্রের ভিতরে দেওয়া আছে, রং দেওয়া আছে। ওই রংটা ওই এক্সেলের সাথে ঘুরে ঘুরে কালারটা দিচ্ছে, দেওয়ার পরে আপনার ফ্লেক্সো প্লেট ওটা ওই যে শ্বাসটা আছে, ওই শ্বাসের সাথে কালারটা নেওয়ার পরে ইমপ্রেস সিলিন্ডারের সাথে যে ফেব্রিকটা রোল হচ্ছে ওটার ভিতরে আপনার প্রিন্টটা দিয়ে দিচ্ছে। এই ইমপ্রেশন সিলিন্ডারকে প্রেসার সিলিন্ডারও বলতে পারবেন, যে যেটা কম প্রেসার দিচ্ছে ফ্যাব্রিককে। আচ্ছা, হাত দিয়ে প্রেসার দেয়, এটা শুধু হ্যাঁ, এটা রোলারের ভিতর দিয়ে, হ্যাঁ রোলার দিয়ে প্রেসার দেওয়া হচ্ছে, এই জন্য এটা রোলার প্রিন্টিং বলা হচ্ছে। আসলে রোলের ওখানে দেখো আসলে আগে ব্লু কালার রং দেওয়া আছে। এইটা বুঝছি, কিন্তু এমব্রেন খোদাই করতে কইছে যেটা, সেটা আমার এটা আমরা তাহলে এই যে মেকানিজমটা বুঝছি, কিন্তু ওই পিকচারটা কি কনফিউশনটা তৈরি করছে? এটা স্যার আইটা তো করছি আগে,
না ওই ধরে নেন চিত্রটা কনফিউজিং, চিত্রটাতে আসলে উপরেই আছে ধরে নেন। এখন কি বলবো, এই যে এখানে এই মেকানিজমটাই আপনারা এক্সামে আসবেন এটা যদি আসে। এই যে এখানে দাঁত দিয়ে, উপরের দাঁত দিয়ে ডিজাইনটা দেখানো হয়েছে, ঠিক আছে? সাধারণত হচ্ছে সিলিকন দিয়ে করলে, মানে করিডোর থাকে এগুলো হচ্ছে সিলিকন দিয়ে দাঁতগুলো তৈরি করলে বেশি সুবিধা হয়। আর তাহলে তো সেই ক্ষেত্রে আপনারা ওইটা পুরোটা সিলিকনটা তো রিমুভ করে আবার নতুন ডিজাইনও করা যাচ্ছে। সিলিকন বলতে স্যার আসলে রাবার ইউজ করে, খুবই কম দামের মধ্যেই আর কি যে কোনো টাইলস বানানো যায় আর খুব সহজেই আর কি ইয়ে করে ফেলা যায়। ডিজাইনটা হ্যাঁ তুলে ফেলা যায়। তাহলে এইটার ডিসঅ্যাডভান্টেজ কি রোলার প্রিন্টিং এর এগেইনস্টে? এটার অসুবিধা কি প্র্যাকটিক্যালি চিন্তা করুন, যে কোনো কোশ্চেনের আনসার, যে রোটারি স্ক্রিন প্রিন্টিং এর চাইতে এটার অসুবিধা কি? না হয়তো আমরা এটাই করতে পারতাম, আমরা রোটারি স্ক্রিন প্রিন্টিং ব্যবহার করতাম না। সবার জন্য প্রশ্নটা আমি আবার রিপিট করতেছি। এইটা এই যে উপরে যে ডিজাইনটা ফর্ম করা হচ্ছে, এই ডিজাইনটা যদি আমরা রাবার সদৃশ বস্তু দিয়েই করি, রাবারের মতো বস্তু দিয়ে আমরা এর উপরে ডিজাইনটা করতেছি, এই এনগ্রেভ যেটা এনগ্রেভ করাটা খোদাইটা, এটা কিন্তু আমরা ড্রিল মেশিন দিয়ে করতেছি না, উপরে একটা চামড়া লাগাই নিয়ে করতেছি। সিনথেটিক রাবার টাইপের ম্যাটেরিয়াল, রাবার লাইক ম্যাটেরিয়াল দিয়ে আমরা এই ডিজাইনটা তৈরি করতেছি উপরে। তো তাহলে আমরা কেন রোলার প্রিন্টিং ব্যবহার করতেছি না, কেন রোটারি স্ক্রিন প্রিন্ট ব্যবহার করতেছি? রোটারি স্ক্রিন প্রিন্টিং এর অ্যাডভান্টেজ কি নিজেরা নিজেদের বেসিক অবজারভেশন থেকে বলার চেষ্টা করেন, কোনটা আপনাদের কাছে কোনটা প্রেফারেবল? এই রোলার প্রিন্টিং প্রেফারেবল নাকি রোটারি স্ক্রিন প্রিন্টিং প্রেফারেবল? আচ্ছা, রোটারি স্ক্রিন প্রিন্টিংটা পড়ানোর পরে আপনাদেরকে এই কোশ্চেনটা আস্ক করি, তাহলে হয়তো আপনারা উত্তর দিতে পারবেন। আমরা এখন এখানে কি আছে সিলিন্ডার যেটা আছে ট্রেড সিলিন্ডারে কালি আসতে আমার 3টা করে সিলিন্ডার বার দেওয়া লাগতেছে। হ্যাঁ, কিন্তু আমার যে রোলার প্রিন্টিং আছে ওটা রোলারের মধ্যে আমি ডিরেক্টলি কালার ইনপুট করে দিলে আমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ওখানে আপনি অনেক রকম রং একসাথে ব্যবহার করতে পারবেন, হ্যাসেল ছাড়া, ঝামেলা ছাড়া। এখানে একটা কালার ব্যবহার করার জন্য আপনাকে এত ঝামেলা করা লাগবে, আপনি অন্য আরো কালার ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আরো কালার ব্যবহার করতে সেম প্রসেস রিপিট করতে হবে। তো তাহলে তখন কি হবে, যখন আমি এত ঝামেলা নিব আমার হ্যাঁ কস্ট বেশি হবে, প্রোডাকশন কমে যাবে, হ্যাঁ টাইমও বেশি লাগবে। এই তিনটা জিনিস দিয়ে সবসময় কম্পেয়ার করতে পারবেন, সময়, প্রোডাকশনের হার আর কস্ট। এই তিনটা দিয়ে যে কোনো দুইটা জিনিসের ভিতর কম্পেয়ার করা যাবে। আচ্ছা, দুইটা স্লাইড সাইমultaneously আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব, কারণ এইটা ওই যে রোলারের ব্যাপারটা নিয়ে যে কনফিউশন ছিল, ওই মেকানিজমের পর আশা করি কনফিউশনটা চলে যাওয়ার কথা। আর বাকিরা কি জিনিসটা বুঝছেন নাকি বাকিদের অলরেডি আগ্রহ হারিয়ে গেছে? বললেন রোলারের ডাইমেনশনটা এতটা ছোট কেন? এটা হচ্ছে স্যাম্পল, মূলত এটা স্যাম্পল রোলার মেশিন। এটা কলার স্যার, কলার পাঞ্জাবি কলার, পাঞ্জাবি কলার বা যে 2 পিস 3 পিসের টুপিও হতে পারে। টুপিতে এমব্রয়ডারি করে না, টুপিতে প্রিন্ট করে না। আচ্ছা, স্ক্রিন প্রিন্টিং, এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং। আর আপনারা হয়তো অবাক হয়ে যাবেন কি কি রকমের ডিজাইন স্ক্রিন প্রিন্টিং দিয়ে করা যায়। এটা আপনারা যখন নিজের চোখের সামনে দেখবেন করতেছে, এর আগে হয়তো ভাববেন না যে এটা স্ক্রিন প্রিন্টিং এ করা যায়, কিন্তু আসলে এটা করতেছে। এই জন্যই আমরা এত সস্তায় জিনিসটা পাচ্ছি, না হয় আমরা পাইতাম না সস্তায়। এই স্ক্রিন প্রিন্টিং এ বিশাল বড় বড় স্ক্রিন, ধরেন 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি। 18 ইঞ্চি মানে লম্বায় 1.5 ফুট আর প্রস্থে হচ্ছে 1 ফুট। এই সাইজের ডিজাইন ওভেন ফ্যাব্রিকের উপর স্ক্রিন দিয়ে করা যায়। এরকম বিশাল বিশাল ইন্ডাস্ট্রি লেভেলের স্ক্রিন থাকে, এগুলো আপনাদের এই যে বাসে করে যখন যাচ্ছেন, পুরাতন টাইপের বিল্ডিং যেগুলো দেখতেছেন 4 তলা 5 তলা, গার্মেন্টস আছে, গার্মেন্টস সেকশন, ওখানে হয়তো দেখবেন এই যে স্ক্রিন প্রিন্টিং এর লম্বা টেবিল, এই রুম সাইজের লম্বা টেবিল, বা অনেকগুলো টেবিল অ্যাটাচ করে করে লম্বা টেবিল বানাইছে, ওখানে কিন্তু এগুলো তারা করতেছে। আর এই যে ট্রান্সফার প্রিন্টিংটা অনেক রকম ডেরিভেটিভ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাবলিমেশন যেটা বা ডিটিএফ বলে, বা অনেক জায়গায় ডিজিটাল প্রিন্টিংও বলে, কিন্তু এটা সেই ডিজিটাল প্রিন্টিং না। ডিজিটাল প্রিন্টিং আবার ইঙ্কজেট প্রিন্টিংকে ডিজিটাল প্রিন্টিং বলে। তো
এই ট্রান্সফার প্রিন্টিং দিয়ে কি করা যায়, ওই যে দারাজে দেখবেন যে একটা শার্ট, যে কোনো একটা টি শার্ট আপনার যে কোনো ডিজাইনে ও কাস্টমাইজ করে দিতে পারবে। প্রিন্টিং মাগে, হ্যাঁ। তারপর হচ্ছে মক প্রিন্টিং, প্লেট প্রিন্টিং, আর তারপরে হচ্ছে ওই যে বিভিন্ন সম্মাননা স্মারক ওগুলাতে যে প্রিন্ট করে দিচ্ছে। আর কেকের উপরে এগুলা হয়তো ফুড গ্রেড কোনো আইটেমের উপরে এটা প্রিন্ট করে সেটা কেকের উপরও দিয়ে দেয়, ওরকম কাস্টমাইজ কেক আপনারা মনে হয় দেখছেন কম বেশি। আর এই যে ইনকজেট প্রিন্টিং বা ডিজিটাল প্রিন্টিং কত কমপ্লেক্স ডিজাইন। এবার এই ডিজাইনটা স্ক্রিন প্রিন্টিং এ মোটামুটি 70% অ্যাকুরেসি এনে করা পসিবল। যারা ওই লেভেলের দক্ষ ফটোশপ বা ওই লেভেলের ফটোশপের কাজ পারে, ওই লেভেলের দক্ষ গ্রাফিক ডিজাইনার, তারা এটা অ্যানালাইসিস করে তাকে যদি আপনি বলেন যে 10টা স্ক্রিন দিয়ে এটা করার চেষ্টা করো, 10টা কালার দিয়ে বা 10টা সেপারেট স্ক্রিন হবে, ও এটার হয়তো 50 to 60% অ্যাচিভ করে দিতে পারবে। 10টা না না, 50 to 60%। এই ডিজাইনটার 50 থেকে 60% অ্যাকুরেসি সে এনে দিতে পারবে, আমি ওটা বলতেছি। পুরোটাই বাজেটের ব্যাপার। আর এটা একটা হিস্ট্রি, মানে ছোট একটা হিস্ট্রি আপনাদের জানার জন্য। দেখেন ব্লক প্রিন্টিংটা কিন্তু প্রথমে চায়নায় শুরু হয়েছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? রোলার প্রিন্টিং স্কটল্যান্ড। হ্যাঁ হ্যাঁ, আমার কি কোনো সাপোর্ট লাগবে? আমার কোনো সাপোর্ট সাপোর্ট লাগলে বলুন। যে ইনারা হচ্ছে আপনাদের সিনিয়র, যে থিসিস করতেছে এখন। আচ্ছা হ্যাঁ, এদিকে এদিকে মনোযোগ, এদিকে। আচ্ছা, রোলার প্রিন্টিং। রোলার প্রিন্টিং এর উৎপত্তি কিন্তু স্কটল্যান্ডে হয়েছে। যে রোলার প্রিন্টিং নিয়ে এতক্ষণ আমরা ডিসকাস করলাম। তারপরে এত বেশি পুরাতন অ্যানশিয়েন্ট লেখা আছে। ব্লক প্রিন্ট, তার আগে তো ব্লক প্রিন্ট দিয়েই কাজ হইতো। আর কোনো কিছু ছিল না। আর কোনো কিছু বলতে ওই যে ছাঁচ আর কি, ধরেন কেভম্যানরা, তারা যে ওই কেভে বিভিন্ন পেইন্টিং করতো, ওইটাও তো তারা যে হাতে রং নিয়ে সেটা দেয়ালে ছাপ দিত। ওটা কি ব্লক প্রিন্টিং না? ওটাকে ব্লক প্রিন্টিং বলা যাবে না? দেখো, ওইটা আপনি সাল দিয়ে ডিটারমাইন করতে পারবেন এত সালে হয়েছে। আর রোলার প্রিন্টিং, ম্যানুয়াল স্ক্রিন, তারপর ফ্ল্যাট বেড, এগুলো তো আসলে মানে মেকানাইজড ভার্সন, মেশিন ভার্সন। এগুলার ইয়ে আছে, উৎপত্তি কোন জায়গায় হয়েছে, প্যাটেন্ট, এগুলার প্যাটেন্টও আছে। ওই হাত দিয়ে যেটা করতো ওটা কি প্রিন্টিং এর আন্ডারে পড়ে না পেইন্টের আন্ডারে পড়ে? পেইন্ট, এই যে প্রিন্টিংটা কিন্তু পেইন্টিং এরই আপগ্রেডেড ভার্সন। মানে হাতটাকে ব্লক করলে পরে কাজ হবে। মানে মানুষ হাত দিয়ে আঁকে যেটা, ওটা পেইন্টিং। আর ওটা যখন আপনি মানে কাগজ ছাড়া অন্যান্য কোনো কিছুর উপর জিনিসটা ছাপাচ্ছেন, প্রিন্টিং মানে ছাপানো আর কি, আর পেইন্টিং মানে আঁকা। তো একটা থেকে এভলিউশন হয়ে, একটা থেকে বিবর্তন হয়ে আরেকটা সৃষ্টি হয়েছে। যখন পেইন্টিংটা দেখতে সুন্দর লাগতেছে, একটা ক্যালিগ্রাফি করতেছি, ওটা অনেক সুন্দর লাগতেছে, তখন এটা চিন্তা করবো যে সাকিবকে আমি 1000 টাকা দিয়ে একটা 1 ফুট 1 ফুট বাই 1 ফুট আমি জিনিস ইয়ে করবো না, পেইন্ট করাবো না, আমি ওটা কেমনি 30 টাকায় এনে দিতে পারি, 30 টাকায়, বা আমি 100 টাকায় কেমনি ওটা মার্কেটে আনতে পারি। এইভাবে বিজনেস মডেল এইভাবে চেঞ্জ হয়েছে। সাকিবের ভাতে করে মারতে না, কিন্তু আর্ট অ্যান্ড ক্রাফট এইটার ভ্যালু আগেও ছিল, সামনেও থাকবে। এটার ভ্যালু কখনো কমবে না। কারণ একটা বাল্ক প্রোডাকশনে, একটা মাস প্রোডাকশনে ক্রিয়েটিভিটি বা স্পেশালাইজেশন বা আর্টিস্টিক যে ইমপ্রেশনটা, ওইটা আনা যাবে না। এক্সক্লুসিভ একটা ফিল আসে। ওটা সবসময় স্পেশাল। আচ্ছা, ম্যানুয়াল স্ক্রিন 1900 সালে প্রথম এই স্ক্রিনটার আবিষ্কার হয়, এবং অটো ফ্ল্যাট বেড স্ক্রিন প্রিন্টিং, যেটা হচ্ছে যে আপনাদেরকে বলছিলাম 36 হেড, 48 হেড, 48 হেডের উপরে মনে হয় নাই। ম্যানুয়াল স্ক্রিন তো আসছে হচ্ছে ডিজিটালি, যখন আমরা উইভিং এ খুব বেশি পাঠন করা শুরু করলাম, তারপরে দিয়ে স্ক্রিন আসছে। হ্যাঁ, এই যে আপনার টাইমলাইন মিলতেছে না, 1900। রোটারি স্ক্রিন আসছে হচ্ছে অটো ফ্ল্যাট বেড আসার পর। যখন দেখলাম যে আমরা ফ্ল্যাট বেডে কাজটা করতে পারতেছি, তখন মনে হচ্ছে এটা রোটারিতে যদি নেওয়া যায় তাহলে অনেক বড় এরিয়া জুড়ে, অনেক বড় রিপিট সাইজে আমরা মানে সস্তায় অনেক ডাইভার্স ডিজাইনের কাজ প্রডিউস করতে পারবো। আর ট্রান্সফার প্রিন্টিং হচ্ছে ফ্রান্স থেকে আসছে 1968 সালে। আর ডিজিটাল প্রিন্টিং খুবই লেটেস্ট একটা টেকনোলজি, 1990 সালে আসছে, এবং ওইটা হচ্ছে ইউএসএ থেকে এটার প্রচলন হয়েছে আর কি।
আপাতত আমার নলেজ অনুযায়ী আপ আনটিল নাও আমাদের হয়তো ডিজিটাল প্রিন্টিংয়ের কাপড়গুলো পাকিস্তান থেকে আসে। পাকিস্তানের ডিজিটাল প্রিন্টের শিল্প আছে, এটা মনে হয় আগের ক্লাসে আপনাদের সাথে হয়েছে। তো বাংলাদেশে ডিজিটাল প্রিন্ট বলে যেগুলা দেওয়ার চেষ্টা করবে, যাদের চোখ মানে চোখ ওই লেভেলের শার্প যে ধরতে পারবেন যে এটা আসলে স্ক্রিন দিয়ে করা না, তারা ডিজিটাল শুনে ডিজিটাল কিনেন, আর না হয় বিশ্বাস করবেন যে ওটা ডিজিটাল না। ডিজিটাল স্যার দেখলে যে পাওয়া যায় স্ক্রিনের থেকে অনেক বেশি আলাদা, ওটা দেখতে অনেকটা ছবির মতোই দেখা যায়, ছবির মতো দেখা যায় এবং ওইটাতে মিশবে না দুইটা জিনিস, দুইটা কালার। আর স্ক্রিন প্রিন্টে আপনি কিন্তু দুইটা কালার দুইটা ডিজাইন সেপারেট হয়ে যাবে অ্যাট দি এন্ড অফ দ্য ডে। ওইটা আপনি একসাথে মানে ট্রানজিশন হবে না। একটা জিনিস আপনাদেরকে দেখাই, কালার গ্রেডিয়েন্ট। যতই চেষ্টা করে স্ক্রিন দিয়ে পারফেক্ট এই যে। গ্রেডিয়েন্ট আনা পসিবল না। এই যে কালার গ্রেডিয়েন্ট, এই জিনিসটা বুঝতেছেন যে ট্রানজিশন, যে সবুজ থেকে হলুদে ট্রানজিশন, ম্যাজেন্টা থেকে বা ম্যাজেন্টা থেকে ব্লুতে বা ভায়োলেট থেকে ব্লুতে ট্রানজিশন, স্কাই ব্লু থেকে রয়্যাল ব্লুতে ট্রানজিশন। এটা কিন্তু স্ক্রিনে ওইভাবে পারফেক্টলি প্রকাশ করা যাবে না। একটা না একটা জায়গায় গিয়ে ওই তেল আর পানি যেমন মিশে না। তারপর এখানে একটা প্যালেট করতে কম করে 40টা হচ্ছে মানে পারফেক্টলি করতে 40টা স্প্রে এবং 40টা আলাদা কালার দরকার হবে এবং তারপরও ওইটা সেপারেট হয়ে থাকবে। ওখানে হয়তো টাইলসের মতো হয়ে থাকবে আর কি। এই যে এরকম আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে, হ্যাঁ এরকম হয়ে যাবে, এই টাইপের হয়ে যাবে। স্ক্রিন প্রিন্টিং দিয়ে আপনি যদি কিছু একটা করতে চান, যে জিনিসটা দিন শেষে মানে আলাদা হয়ে যাবে, ওটা আপনি একসাথে রিলেট করতে পারবেন না। স্বপ্নের রাজ্য থেকে এবার আমরা চলে আসি সিটিতে কি আসবে। হিস্টোরিক্যাল যে পার্সপেক্টিভ এগুলো এক্সামের জন্য পড়বেন, এক্সামের জন্য না নিজেদের জানার জন্য পড়বেন। ডাইং আর প্রিন্টিং এর পার্থক্য, ডাইং আর প্রিন্টিং এর বেসিক পার্থক্যগুলো জাস্ট সাবজেক্টে রিডিং করে নেন, পড়েন সবার জন্য। পড়া যাচ্ছে? হ্যাঁ জোরে জোরে। আচ্ছা আমি তাহলে বলি, ডাইং ইজ এ থরো কালারেশন প্রসেস। থরো কালারেশন প্রসেস মানে কি আদ্যপান্ত, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কালারেশন হবে, ঠিক আছে? থরো কালারেশন প্রসেস অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল, এটা ইয়ার্ন হতে পারে, এটা ফাইবার হতে পারে, ইয়ার্ন হতে পারে, ফ্যাব্রিক হতে পারে, ওভেন ফ্যাব্রিক হতে পারে, নিট ফ্যাব্রিক হতে পারে, এটা গার্মেন্ট হতে পারে, টেক্সটাইল ম্যাটেরিয়াল। যেখানে ডাইস আর পিগমেন্টগুলো কিভাবে অ্যাপ্লাই করা হয়, দ্রবণ বানায়, একটা দ্রবণের ভিতর দিয়ে অ্যাপ্লাই করা হয়। সলুবলাইজড মিডিয়াম, সলুবলাইজড মিডিয়াম মানে একটা দ্রবণ তৈরি করে সেই দ্রবণের মাধ্যমে আপনি হচ্ছে যে কোনো টেক্সটাইল ম্যাটেরিয়ালকে রং করতেছেন, কালারেশন প্রসেস। কোনো কনফিউশন আছে? নাহি কনফিউশন আছে? আচ্ছা ঠিক আছে, ডাইংটা ক্লিয়ার। আর প্রিন্টিং এর সঙ্গে তো আপনারা আগে পড়ছেন এই চ্যাপ্টারটা শুরুতে। প্রিন্টিং হচ্ছে লোকালাইজড অ্যাপ্লিকেশন অফ ডাইস অ্যান্ড পিগমেন্ট। যে ডাইস পিগমেন্ট দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় আমি একটা নির্দিষ্ট ডিজাইন প্রিন্ট করব, এটাই হচ্ছে প্রিন্টিং। এটা সলুবলাইজড হতে পারে, ইনসলুবলাইজড হতে পারে, মোস্ট অফ দ্য কেস এটা ইনসলুবলাইজড হয়। এটা পেস্টের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করি, আচ্ছা এই যে পরের ইয়েতেই পাবেন, কালার ইজ অ্যাপ্লাইড ইন দ্য ফর্ম অফ সলিউশন। এটা ডাইংয়ে আমরা দ্রবণ বানাই, সেই দ্রবণের মাধ্যমে ডাইং করি। আর ইয়েতে প্রিন্টিংয়ে আমরা হচ্ছে একটা ঘন পেস্টের মাধ্যমে প্রিন্টিংটা অ্যাপ্লাই করি, রং অ্যাপ্লাই করি। আর ডাইং কি, ডাইংয়ে পুরো ফ্যাব্রিক কালার হচ্ছে ইউনিফর্মলি। আর প্রিন্টিংয়ে কি হচ্ছে, ওয়ান অর মোর কালারস আর অ্যাপ্লাইড অনলি টু ডিফাইন্ড এরিয়াস টু অবটেইন এ স্পেসিফিক প্যাটার্ন, ডিজাইন প্যাটার্ন। মানে আমার একটা ডিজাইন অনুযায়ী আমি নির্দিষ্ট কিছু রং নির্দিষ্ট কিছু এরিয়ায় জাস্ট অ্যাপ্লাই করতেছি। ডাইংয়ে কোনো থিকেনার ইউজ হয় না, প্রিন্টিংয়ে থিকেনার ইউজ হয়। ডাইংয়ে স্টিমিং লাগে না, শুধু ড্রাইং করলে হয়ে যায়। প্রিন্টিংয়ে স্টিমিং করা লাগে যাতে রংটা ওখানে পাকা হয়, ডিজাইনটা ওখানে পাকা হয় এবং ডিজাইনটা যাতে নষ্ট না হয়ে যায়। ডাইংয়ে সময় বেশি লাগে, প্রিন্টিংয়ে সময় বেশি লাগে না। ডাইংয়ে অনেক পানি লাগে, প্রিন্টিংয়ে পানি লাগে না।
আর এই যে ডাইং এর কি কি জিনিস ডাই করা যায়, ফাইবার, ইয়ার্ন, ফ্যাব্রিক, গার্মেন্টও কিন্তু ডাই করা যায়, তৈরি পোশাকও ডাই করা যায়। আর প্রিন্টিং এ শুধু ফ্যাব্রিক প্রিন্ট করা হয়, এখন আবার ইয়ার্ন প্রিন্ট করা হচ্ছে, এটা উজ্জ্বল থাকুক, ইয়ার্ন প্রিন্ট করা হচ্ছে, এটা বড় কথা না। আর হ্যাঁ, কেউ কোনো কোশ্চেন করলেন না? ওই বইটা উজ্জ্বল থাকুক। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা যেমন সিডির জন্য ইম্পর্টেন্ট। তারপর রোলার প্রিন্টিং এর মেকানিজম, ওটা ইম্পর্টেন্ট। আর এই যে ফ্লো চার্টটা, সিডিতে কি কি আসবে সব এখনো পড়াই শেষ করতে পারি নাই। প্রিন্টিং এর ফ্লো চার্টটা আপনারা একটু দেখেন। প্রথমে গ্রে ফ্যাব্রিক, এটা একটু পিছন থেকে চলে আসছে, ঠিক আছে? গ্রে ফ্যাব্রিকটাকে আমি প্রিপারেশন করতেছি। প্রিপারেশন করা বলতে কি কি বোঝাচ্ছে? গ্রে ফ্যাব্রিককে আমরা ডাই করতে পারি। ডাই করার আগে আর কি কি করি? ডাই করার আগে গ্রে ফ্যাব্রিককে আমরা হচ্ছে প্রথমে সিনজিং করি, যদি সিনজিং করা লাগে। হ্যাঁ, তারপর স্কাউরিং, ব্লিচিং। আর সিনজিং এর আগে মাঝে মাঝে ডিসাইজিং করা লাগলে ওভেন ফ্যাব্রিক ডিসাইজিংও করি। আর স্কাউরিং, ব্লিচিং করার পর একদম সাদা একটা ফ্যাব্রিক পাচ্ছি, ধবধবে সাদা ফ্যাব্রিক। ওইটার উপর আমি সরাসরি প্রিন্টও করতে পারতেছি, অথবা ওইটাকে ডাই করে, যে আমি একটা লাল কালারের ডাই করলাম, পরে ওটার ভেতর সবুজ দিয়ে একটা ডিজাইন করলাম বাংলাদেশের মানচিত্র। তো এটাই হচ্ছে প্রিপারেশন অফ ফ্যাব্রিক। কারো কোনো কনফিউশন আছে? ওকে। এরপর ডিজাইন সিলেকশন। এই ডিজাইন সিলেকশনটা আবার হচ্ছে তিন ভাগে আরেকটা সাব ফ্লো চার্ট হয়ে গেছে। ডিজাইন সিলেকশনটা এরকম না যে তানভীর হচ্ছে গুচির যে ক্যাপটা পরে আছে, যে ওই গুচির ইয়েটা আমি হচ্ছে করলাম ক্যাপে, কি ওটা গুচির ডিজাইন না? যে আমার ইন্টারনেট থেকে গুচির লোগোটা নামাই নিলাম, নামাই নিয়ে ওটা আমি পেস্ট করে ওটা আমি প্রিন্ট করা শুরু করে দিলাম। এটা বাংলাদেশ বলে পারতেছে, এটা আমেরিকায় হলে ও যদি ওটা পড়ে যেত বা ও অ্যাজ এ সেলার ওটা বেচতে গেলে তার লাইসেন্স খুঁজতো যে গুচির সাথে ডিল আছে কিনা, মানে গুচির লোগোটা যে ইউজ করতেছেন এটার পারমিশন নিছেন কিনা, কপিরাইট খেয়ে এরপর কোর্টে কেস লড়া লাগবে। তো ওই জন্য কি করতে হবে? প্রথমে আপনি যদি বায়ারের জন্য কিছু একটা তৈরি করে দেন, ধরেন iOS এর স্টাফরা, iOS এর টিচাররা, তারা হচ্ছে একটা বনভোজনে যাবে, এখানে সাকিবের হচ্ছে একটা প্রিন্টিং প্রেস আছে, তার কাছে প্রথমে একটা আর্টওয়ার্ক সাবমিট করবে, ডিজাইন সাবমিট করবে, বা সাকিবকে বলবে যে আপনার গ্রাফিক ডিজাইনার টিম দিয়ে একটা ডিজাইন প্রিপেয়ার করে দেন, যে iOS বার্ষিক বনভোজন। তো তারপরে সেখানে আর্টওয়ার্কটা হয় আপনি রিসিভ করবেন বা আপনি প্রিপেয়ার করবেন। প্রিপেয়ার করার পর কালার সেপারেশন হবে। কালার সেপারেশন কোন সূত্র দিয়ে হবে? সাবস্ট্রাক্ট থিওরি দিয়ে, পিগমেন্ট থিওরি, CMYK। এটা আমি ক্লাসে আগের দিন দেখাইছিলাম ওই যে লাইট থিওরি, পিগমেন্ট থিওরি পড়াবো না, মানে আনঅফিশিয়ালি পড়াইছিলাম। সিআর হচ্ছে কে ব্ল্যাক যেন ধরে, এটা আমি জীবনে বুঝি নাই। হ্যাঁ, ওইটা কে মানে ব্ল্যাক, কে কেন করা হচ্ছে? মিলানোর জন্য, CMYK তে কে মিলানোর জন্য, কে মানে কে দিয়ে মিলানোর জন্য কে দিছে, এটা আপনারা নেটে সার্চ করলে পাবেন। তো এই ক্রাইটেরিয়াতে আমাকে রংগুলো বিশ্লেষণ করতে হবে। যেমন ধরেন iOS এর লোগোটা কিন্তু ওই যে ম্যাজেন্টা দিয়েই হয়ে যায়, ম্যাজেন্টা আর হোয়াইটের কম্বিনেশন। এই যে নিজেদের আইডি কার্ডগুলো চেক করেন, আর আচ্ছা ব্ল্যাকও দিতে পারেন, মানে ওই যে ইয়েটা আইডি কার্ডের লেসটা, ফিতাটা, ভার্সিটির লোগোটা দেখেন, ম্যাজেন্টা, ব্ল্যাক, হোয়াইট, তিনটা কালারের কম্বিনেশনে হয়ে যাচ্ছে। এবার আমার ফ্যাব্রিক যদি ব্ল্যাকই হয়, তাহলে ওটার উপর জাস্ট ম্যাজেন্টা আর হোয়াইট দিলেই তো হচ্ছে, ব্ল্যাক আলাদা তো দেওয়া লাগতেছে না। তো তাহলে কি আমার কালার সেপারেশন হয়ে গেল। কালার সেপারেশন হওয়ার পরে এবার কি করতে হবে? স্ক্রিন বানাইতে হবে। ডিজাইন ট্রান্সফার টু ব্লক রোলার স্ক্রিন or screen manually or by exposure of light sensitive coating। তো এইটা আমি হচ্ছে ওই শীটে গিয়ে আবার বর্ণনা পড়াবো। তারপরে যে প্রিন্ট পেজটা ডিজাইন সিলেকশন হয়ে গেল, এবার প্রিন্টিং পেজ তৈরি করবে। ওইটা এই সিডিতে না, ওইটা নেক্সট সিডিতে প্রিন্টিং পেজ থিকেনার, এগুলোর ব্যবহার, রেসিপি, এগুলো জানতে পারবেন, পড়বেন। তারপর প্রিন্টিংটা করলেন, প্রিন্টিং অন ফ্যাব্রিক বাই ব্লক রোলার স্ক্রিন। আমি প্রিন্টিং পেজ ডিজাইন তৈরি করলাম, প্রিপেয়ার করার পর প্রিন্টিং করে ফেললাম। কোনো কনফিউশন আছে এতটুকুতে? আচ্ছা, তারপর কি করতেছি? ফ্যাব্রিকটা ড্রাই করতেছি, শুকাচ্ছি, ওই যে ব্লো ড্রাই দিয়ে বা হেয়ার ড্রাই দিয়ে। ওখানে ড্রাইং স্টিমিং দুইটাই হয়। ড্রাইং হচ্ছে, তারপর হচ্ছে গরম বাতাস দিলে ওটাকে স্টিমিং বলে, গরম বাষ্প দিলে, এরপর স্টিমিং হচ্ছে। স্টিমিং হওয়ার পর প্রিন্টিংটা আবার একটু ফুলে ওঠে,
আর ওয়াশিং অ্যান্ড সোপিং, এরপরে আমি হচ্ছে ওটা ধুয়ে ওইটার তো আমি ফিক্সিং এজেন্ট ইউজ করবো, ফিক্সিং এজেন্ট ইউজ করলে রংটা পাকা হয়ে যাবে, কাপড়ের সাথে শক্তভাবে অ্যাটাচ হয়ে যাবে, তখন ওটা ধোয়ার পর যাবে না আর কি। ওয়াশিং অ্যান্ড সোপিং এটা যদিও লোকাল মার্কেটে ওয়াশিং সোপিং করে না। তারপর হচ্ছে ফাইনাল, এই হচ্ছে প্রিন্টিং এর ফ্লো চার্ট। এটাতে কারো কোনো কোশ্চেন কনফিউশন কিছু আছে? তাহলে এবার আমরা যাব হচ্ছে প্রিপারেশন অফ বা ডিজাইন ট্রান্সফারটা দেখব। এই শীটে শুরুতেই হচ্ছে প্রিন্টিং এর সংজ্ঞা আছে, হিস্টোরি অফ প্রিন্টিং আছে, এগুলো হচ্ছে জাস্ট নিজের জানার জন্য। আর এই যে প্রিন্টিং ফ্লো চার্ট, এটা ওই শীট লেকচার 1 থেকে পড়বেন। আর মেথড অফ প্রিন্টিং, এই যে এখানে নামগুলো একটু নিজেরা সব পড়ে ফেলবেন। ব্লক প্রিন্টিং, বার্ন আউট প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টিং, ফ্লক প্রিন্টিং, ইঙ্কজেট প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, ডিজিটাল করছি, ফ্লক করছি, ইনজেক্ট করছি, স্ক্রিন করছি, রোটারি করছি, এয়ারব্রাশ করছি, ট্রান্সফার করছি, রোলার করছি, স্টেনসিল করছেন, এগুলো বাকিগুলো করে স্টেনসিলও করছেন। স্টেনসিল কিভাবে করছেন বলি। তাহলে স্যার নাম হয়তো জানি না। হ্যাঁ, স্টেনসিল হচ্ছে মানে ছোটবেলায় হইলেও করছেন। স্টেনসিল হচ্ছে ওই যে বিভিন্ন ছাঁচ পাওয়া যায়, তো ছাঁচ দিয়ে নকশা বানাইতেন, মনে আছে? ও বুঝছি 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 বুঝছি, ওই যে ঘুরায় ঘুরায় কলম ঘুরায় ঘুরার মধ্যে ঘুরাতেন না। এই যে যারা ভালো আর্ট করতে পারে তাদেরকে বললাম যে আমাকে একটা ছাঁচ, হ্যাঁ গ্রাফিটি, যারা দেয়ালে গ্রাফিটি করে স্পেসিফিক একদম পিন পয়েন্ট কিছু একটা বা রিপিট একটা ডিজাইন বিভিন্ন জায়গায় আমি করবো। ধরুন iOS এর লোগোর একটা ছাঁচ আমি বানাইতে বলবো আপনাদেরকে। ছাঁচটা আপনারা বানাবেন, তারপরে ছাঁচের ভিতর দিয়ে রং স্প্রে করবেন বা ব্রাশ দিয়ে রং করবেন, ওই জাস্ট ওই পাতাটা রং করবেন। এটাই স্টেনসিল। বোরিং লাগতেছে কাকা? সবাই মনে হচ্ছে যেন একটু এনার্জি কমে গেছে, মনে হচ্ছে ব্যাটারি চার্জ দেওয়া লাগবে আবার। স্যার ভার্সিটি থেকে সকালবেলা নাস্তা দেওয়ার ব্যবস্থা করা হবে। ওই যে নিচে নাস্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে হ্যাঁ হ্যাঁ, গেটের সামনে। এটা আপনাদের জন্য করা হয়েছে। আপনারা এই যে স্টল নিয়ে আগে যে স্টল নিয়েছে তারা সাপোর্ট করেন, তারপরে নিজেরা স্টল আর নিজেরা দিলে ডিফারেন্ট কোনো কিছু স্টল দিবেন। ওকে, স্ক্রিন প্রিপারেশনটা পড়াই দিই নাকি? এটা বলছেন